ভালোবাসা জানবেন, আমার শুভেচ্ছা জানবেন। আর আমার এখানে যারা হাজির রয়েছেন, আমাদের এই ব্যাপারটা পরিচয় হলো। এছাড়াও মৃত্যুরী মায়ের ডাক সম্পর্কে আমি জানি। আর ভাই আপনার কথা আমি শুনেছি, আপনি যেদিন আমি আসলে ওই শহীদ হওয়ার খবরটা জেনেছিলাম, সেদিন আমি তোদের সারা রাত বোধের মধ্যে কাহিনী ব্যক্তিগত মানে একটা বাচ্চা ছেলে মারা গেছে। তখন আমরা জানি না যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে, এবং আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছাবো। ফলে আমার একদম পূর্ণ সমবেদনা যেমন আপনার সঙ্গে রয়েছে, তেমনি আমাদের হাজার বেশি শহীদরা শহীদ হয়েছেন এবং আমরা আজকে কথা বলতে পারছি সবার সামনে। তাদের কথা অনুসরণ করে আমার কথা শুরু করছি। আর যারা পঙ্গু হয়ে আছেন তাদের পুনর্বাসনের জন্য আমরা অনেকে কাজ করছি, চেষ্টা করছি করার জন্য। এটা করছি এই কথাই একটা কথা বলা দরকার, সেগুলো যে স্মৃতি লড়াইয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। মনে করা, মনে রাখা। আপনার যেটা মনে হবে যে এই যে আধুনিক রাষ্ট্র এবং যে গুম করে, যে আমাদের অধিকার দেয় না, যে ব্যক্তিকে নিশ্চিন্ত করে দিতে চায়, সে কিন্তু এটা করতে পারে যখন আমাদের স্মৃতি ধ্বংস হয়ে আমরা যখন স্মৃতিটা ভুলে যাই যে আসলে কি ঘটেছে। আমি এটা বারবার কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। একদম আমাদের এই বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন বা তরুণ ছাত্ররা খুবই একটা কর্মসূচি এক মাঝখানে ঘোষণা করেছিল, আপনার মনে আছে কিনা জানি না। প্রোগ্রাম আমি পছন্দ করেছি প্রোগ্রামটার নাম হচ্ছে শহীদি মিছিল। এটাকে বারবার ইনঅ্যাক্ট করতে হয়। এটা অভিনয়ের মতো, মানে শিয়ারদের যেটা করে অনেকটা, এটা অভিনয়ের মতো। হিস্ট্রিকে রিপিট করে দেখাতে হয়, থিয়েট্রিক্যালি নাটকীয় ভাবে দেখাতে হয়। আমার কারণ মানুষ ভুলে যায়, হয়তো আজকে আমরা অনেকে ভুলে যাই যে কাজটা সহজ ছিল না, কাজটা অনেক অনেক বেশি কঠিন ছিল। তো আমি যেটা করবো একটা হলো যে আমরা দেখুন মানবাধিকার আইন কিন্তু আছে, এটা আমি জানি, লেটন ভাই আমরা জানি, তুলি আমরা প্রত্যেকে জানি। আন্তর্জাতিকভাবে অনেক মানবাধিকার আইন আছে, কিন্তু এই মানবাধিকার আইনগুলো থাকার পরেও আমাদের মতো দেশে, শুধু আমাদের দেশে না, অন্যান্য দেশে এই গুমটা কেন হয়? হ্যাঁ, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স লিগাল না, এটা কেন হয়? টর্চার কেন করা হয়? রাষ্ট্র কেন এই কাজটা করে? এবং বিশেষত আমরা দেখেছি যে 60 দশকের দিকে এই ল্যাটিন আমেরিকাতে এই কাজটা হয়েছিল, এবং তারপরে ইদানিং 80 দশকের পরে এটা শুরু হয়েছে, এবং ওয়ার অন টেররের সময় এটা ভিভিডলি একেবারে দৃশ্যমানভাবে হাজির হয়েছে। ফলে অনেকগুলো নিশ্চয়ই পরিবর্তন হয়েছে রাষ্ট্রের চরিত্রে, এবং একই সঙ্গে সঙ্গে আমাদের যাকে আমরা অধিকার বলি, সেই অধিকারের ধারণাটাও বিভিন্ন ক্ষেত্রে বদল হয়েছে, এবং সেটা নিয়ে আমাদের আলোচনা করা খুবই জরুরি। ফলে আমি সেই বিষয়ে আপনাদের কিছু কথা বলবো। মর্যাদার ব্যাপারটা একটুখানি বলিনি, যেহেতু ইতিমধ্যে লিটন ভাই কিছু বলেছেন, তুলি কিছুটা বলেছেন। দেখুন, যারা গুম হয়ে গিয়েছে, যারা আর নাই, পরিবার কিন্তু জানে না তারা কি বেঁচে আছেন, তারা কি ফিরে আসবেন, তারা কোথায় আছেন। এটা যে ট্রমা তৈরি করে পরিবারের মধ্যে, এটা ভয়াবহ ট্রমা তৈরি করে, যেটা আমরা কারো পরিবারে যদি কেউ এভাবে গুম না হয়ে যায়, এটা বোঝা ভীষণ রকম কঠিন। আমরা যারা স্বাভাবিক মানুষ, আমাদের কিন্তু ভীষণ রকম কঠিন। এবং এটা বেশি বুঝি, আমি নিজেও গুম হয়েছিল। তা আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি বোধহয় 2 বার চেষ্টা করেছি আত্মহত্যা, ফিরে এসে, কারণ এটা টলারেট করা আসলে কঠিন ছিল। এবং আপনারা দেখে যদি কিভাবে আমাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, এবং আমি কিন্তু 2 বার আত্মহত্যা করতে গিয়েছিলাম। কিন্তু ডাক্তারের কাছে যখন আমি গেছি, ডাক্তার আমাকে একটা কথা বলেছে যে এটা তুমি ভুলে যাও, ঘটনাটা ঘটেনি। অর্থাৎ তুমি কবিতা লিখতে পারো, তুমি কবিতা লিখতে পারো, তুমি লেখার প্রতি তুমি ফিরে আসা, কারণ তুমি তোমার জীবনের সঙ্গে একটা লড়াই। ফলে যারা এই পেইনটা বুঝেছে, কিছুটা হলো ওই টর্চারটার ফর্মটা দেখেছে, এবং আপনি যখন জানেন আপনাকে হয় কেটে অথবা গুলি করে মেরে ফেলা হবে, আপনি কিছুটা টের পাচ্ছেন, কিছুটা অনুভব করতে পারছেন, এটা একটা ভয়ঙ্কর অনুভূতি, এবং এটা মনে করতে চাই না। ঠিক তেমনি পরিবারও কিন্তু এটা মনে করতে চায়। এতই সহজ যে আপনি আমার ভাইকে ধরে নিয়ে গেছে আমার চোখের সামনে, কেমন জং টুপি পরিয়ে গিয়ে আপনি একটা রড দিয়ে পিটাতে,
এটা ভয়ঙ্কর শ্রেণী, এটা যে ট্রমা তৈরি করে, এটা অবিশ্বাস্য। তো সেই জন্য এই যে এই কথাগুলো বললাম, এই কথাটার পরিপ্রেক্ষিতে একটা কথা এসছে, দার্শনিকদের মধ্যে এসছে, যারা লিগাল আপনার আইনের নিয়ে কথাবার্তা বলছেন, তারা এই ডিগনিটি বা মর্যাদা, যে ব্যক্তির যে মর্যাদা, ব্যক্তিকে যে আমরা ডিহিউম্যানাইজ করে ফেলি, তাকে আমরা এমন একটা জায়গায় পর্যবসিত করি যে তিনি যে একটা মানুষ, তার মধ্যে যে মানবিক সত্তা আছে, এটাকে সম্পূর্ণ আমরা অস্বীকার করি। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হিউম্যান ডিগনিটির কোশ্চেন। আপনি যে এই মধ্যে যে টর্চার সংক্রান্ত যত আইন দেখবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে হিউম্যান রাইটস আইন দেখবেন, কিংবা এমনকি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম নিয়ে যে সকল আপনার আইনগুলো দেখবেন আন্তর্জাতিকভাবে, সেখানে সেন্ট্রাল একটা কনসেপ্ট হচ্ছে মানবিক মর্যাদা। আমরা কেন, যেমন টর্চার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন হতে এটা করাই যাবে, কারণ টর্চারের ভিত্তিতে যে যুক্তি রাষ্ট্র দেয়, দেখা গেছে তার পক্ষে কোনো যুক্তি আসলে নাই। যেমন আপনি তথ্য পাবেন, ভালো, যে আপনি টর্চার করে কি পাবেন, আপনি তথ্য এক্সট্রাক্ট করবেন, কিন্তু বহু আপনার গবেষকরা দেখেছেন মূলত আপনার যদি হিউম্যান ইন্টেলিজেন্স না থাকে, মানে রাষ্ট্র যদি আসলে দুর্বল হয়, তার যদি সত্যিকার অর্থে কোনো তথ্য পাওয়ার কোনো উৎস না থাকে, কিংবা রাষ্ট্রের যেখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের প্রজ্ঞা, তাদের দূরদর্শিতা, জনগণের সঙ্গে তাদের সম্পর্কের ধরন যদি দুর্বল হয়, তখন কিন্তু টর্চার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। এটাই কিন্তু আসলে আমাদের রাষ্ট্রগুলো করেছে, বিভিন্ন দেশে কিন্তু রাষ্ট্র এই কাজটা করেছে। দেখা যায় রাষ্ট্র কিন্তু আসলে দুর্বল, ফলে সে কিন্তু তার যে তথ্য সংগ্রহ করে তার পদ্ধতি, তার প্রতিপক্ষকে দমন করার যে পদ্ধতি, সেটা হচ্ছে তাকে গুম করা কিংবা খুন করা কিংবা হত্যা করা, টর্চার করা ইত্যাদি পথে আপনার নিয়ে নেয়। সেজন্য আমাদের মনে রাখতে হবে একটা, যে মানবিক মর্যাদার কথাটা শুধুমাত্র কথার কথা আসা আকারে আমরা বুঝলে কিন্তু আমার তার গভীরতা বা তাৎপর্য আমরা বুঝবো না। মানবিক মর্যাদাকে বুঝতে হবে একই সঙ্গে এই যে আপনার টর্চারের দিক থেকে, যে কারণে আন্তর্জাতিক আইনে টর্চার একদমই নিষিদ্ধ, তারপর অ্যাবসলিউট নেই, মানে এটার কোনো ভিত্তি নেই, এটা কোনো আইনি ভিত্তি যেমন নাই, এটা কোনো প্রায়োগিকতাও নাই, মানে এটা দিয়ে আপনি কিছু অর্জন করতে পারবেন। ঠিক তেমনি এই যে আয়না ঘর রাখা বা আপনার দীর্ঘকাল নির্যাতন করে আপনি তথ্য সংগ্রহ করবেন, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই। তো এইটা যদি আমরা বুঝি, আয়না ঘর কিন্তু আমি জানি রেটুল ভাই যাচ্ছেন, এটা অসাধারণ কাজ তারা করছেন। আমরা জানি যে রিপোর্টে তারা যখন আসবে, এটা আমরা অত্যন্ত উপকৃত হবে, ব্যাপারটা আমরা আরো বুঝবো আমাদের রাষ্ট্রের মধ্যে কারা করেছে, কিভাবে করেছে। দুটো জিনিস আমি আপনাদেরকে প্রস্তাবনা আকারে বলতে চাই। একটা খেয়াল করুন, এত কিছুর পরে কিন্তু আমরা যদি দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন করতে পারতাম, আমরা কিন্তু করতে পারিনি। কারণ হচ্ছে কি, কেন এই যদি ভাবেন যে পরিবাররা জানে না তিনি কি মারা গেছেন, নিয়ে গেছেন কোথায়, সে সত্যটা কিন্তু আমরা জানি না। সে সত্যটা জানবার কোনো চেষ্টা এই এখন যারা আমরা যেমন উপদেষ্টা সরকার করি, আমাদেরকে উপদেষ্টা সরকারের কাছে আমরা তেমন কোনো আমরা নির্দেশনা কিন্তু পাই না, যেটা অত্যন্ত দুঃখজনক, যেটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদেরকে ক্ষুব্ধ করে। সত্য জানার অধিকার আমাদের আছে। তারা আজকের এই সভা থেকে প্রথম যে কথাটা আমাদের সকলকে একমত হতে হবে, সত্য জানার অধিকার আমাদের আছে। আমরা সত্য জানতে চাই, তারা কি মরে গেছে, কে নিয়েছে, কেন নিয়েছে, কি তাদের দোষ ছিল। সত্য জানবার এবং সত্যকে উদ্ধার করবার একটা অধিকার আমাদের আছে, এবং অবশ্যই উপদেষ্টা সরকারকে জনগণের এই যে তার যে এই ইচ্ছাটা, জনগণের এই যে সংকল্প, এটাকে অবশ্যই দিতে হবে, গুরুত্বপূর্ণ। সে সূত্রে যাদেরকে গুম করেছে শুধু তাই না, যাদেরকে হত্যা করা হয়েছে, কেন গুলি করা হয়েছে, কি পরিস্থিতি ছিল, এটা কিন্তু অন্য কোনো ভাবে এটাকে আমরা কি মোকাবেলা করতে পারতাম না কিনা, এগুলি বিপজ্জনক হয়ে সামনের দিনও আসবে। কারণ খেয়াল করুন, আমরা কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়েছি, এটা যে শুধুমাত্র যে এই সরকারকে রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এত সহজ হয়ে ভাবলে ঠিক হবে না। কারণ এটা আমাদের অপরাধ আছে, আমার নিজেরও কিন্তু যথেষ্ট পরিমাণ যে সকল বিষয়গুলো অবিলম্বে আমাদের সমাধান করা উচিত, আমরা কিন্তু সমাধান করছি না। কেন করছি না? আমাদের যে পুলিশি অবস্থা ভেঙে পড়েছে, অবশ্যই একটা পুলিশি ব্যবস্থা লাগবে। পুরনো কলোনিয়াল যে পুলিশি ব্যবস্থা ছিল, পুলিশ মানে রাষ্ট্রের তরফে নিপীড়ন করবার একটা হাতিয়ার, এটা কিন্তু আমরা এখনো রেখেছি। আরো ব্যাপার আছে আমাদের,
সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখনো পর্যন্ত সরকার এবং রাষ্ট্রের পার্থক্য আমাকে শিক্ষিত জনের মধ্যে নাই। আমরা খুব কম লোকই বুঝি সরকার এক জিনিস আর রাষ্ট্র আলাদা জিনিস। পুলিশ কিন্তু রাষ্ট্রের পক্ষে বা কমিউনিটির পক্ষে সে সেবা দেয়, রাষ্ট্র সরকার না। কিন্তু যেহেতু আমরা নিজেরাও পরিষ্কার না, পুলিশ কিন্তু মনে করে যে সে সরকারকে সেবা করাই তার কাজ। আওয়ামী লীগ থাকুক কি বিএনপি থাকুক কি জাতীয় পার্টি থাকুক কি জামাত ইসলামী যেই আসুক, তার কাজ হচ্ছে ওই দলের সেবা করা। খেয়াল করছেন আমাদের চিন্তার যে দুর্বলতা, আমাদের চিন্তার যে অক্ষমতা, আমাদের চিন্তার যে অভাব, ওটাই কিন্তু রাষ্ট্রের এই বিকৃতি, এই বিকৃতি আকারে কিন্তু হাজির হয়। আমরা কিন্তু এটা আলোচনা করছি না, আমি দেখিনি কোথাও এখন আলোচনা হয়েছে যে আসলে রাষ্ট্র এবং সরকারের মধ্যে কি পার্থক্য। আমরা এখনো যখন সমালোচনা করি কে উপদেষ্টা হলো কে হলো না, কে ভালো কে মন্দ, এইসব কিন্তু চিন্তা করি আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করি না বলে ঘটনাটা কি হচ্ছে খেয়াল করেন। ঘটনা ঘটেছে এই যে আমরা একটা রাষ্ট্রকে ঢুকিয়ে দিয়েছি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আমি খুব আনন্দে বসে আছি সবাই, এবং এর যে করুণ পরিণতি সামনে আসছে, এর করুণ পরিণতি আপনারা ভোগ করবেন। এবং আগামী দিনেও এই গুণখুন বলুন, এই হত্যাকাণ্ড বলুন, কেউ না কেউ এটা করবার জন্য তৈরি হচ্ছে। সে আমাদের দেশ হোক, এই দিল্লি হোক, এই মায়ানমার হোক। কারণ আমরা একেবারে অসম্ভব রকম অজ্ঞতা যেমন আমাদের, দায়িত্বহীন যেমন, এটা মানে অবিশ্বাস্য। পৃথিবীতে এতক্ষণ জনগোষ্ঠী নাই তাদের কোনো দায়িত্ববোধ নাই, তাদের কোনো রিয়েলি তাদের প্রবলেম এটাকে সলভ করবার তাদের কোনো প্রচেষ্টা নেই। আপনি দেখছেন কোথাও আলোচনা নেই, গণমাধ্যমে আলোচনা নেই, কোথাও আলোচনা নেই। আজকে যদি ছাত্রদের কথা বাদ দিন, আজকে এই আলোচনাটা এত গুরুত্বপূর্ণ, বহু লোক এখানে থাকা উচিত ছিল, ভুলে গেছে সকলে যে গুম বলে কিছুটা যেন হয় নাই, আয়নাঘর বলে বলে কিছু ছিল না আমাদের। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কত রকম বিপদের মধ্যে পড়েছি, কারণ যে আমাদের নিজেরাই আমরা অজ্ঞ, আমরা এই ব্যাপারটা ধরতে পারছি না, এটা কত সিরিয়াস ইস্যু। তো আমি এইটা বলার পরে আমি এখন বলবো যেটা হলো, যেহেতু আমাদের এখন দেখুন কনস্টিটিউশন, সংবিধান লিখবার কথাবার্তা চলছে, বিভিন্ন রকম কমিশন হয়েছে, কিন্তু এই কথাগুলো আলোচনা করা, ইভেন এই সরকারের পক্ষ থেকে এই ধরনের আলোচনাকে উৎসাহিত করা, এটা তো আসলে এগুলো সরকারই করার কথা ছিল। আইন বিভাগের যারা আইনের মন্ত্রণালয় তারই করার কথা, তাকে এটা নিয়ে আলোচনা করার কথা আছে, ব্যাপকভাবে জনগণকে নিয়ে বোঝার ব্যাপারটা ছিল। এই ব্যাপারটা আমরা কি করে করবো? আমরা যে নেলসন ম্যান্ডেলা ট্রুথ এন্ড জাস্টিস কমিশনের মধ্যে করতে হবে তা তো নয়। আমি প্রথম থেকে প্রস্তাব করেছিলাম যে আমরা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশনটা কাউন্সিল করে, যেখানে পার্টিগুলো অন্তর্ভুক্ত থাকবে, সেনাবাহিনী অন্তর্ভুক্ত থাকবে, পুলিশ অন্তর্ভুক্ত থাকবে। আমরা সত্যটা খুঁজে বের করি, আমরা খুঁজে বের করি, আমাদের ভুল করে সকালে স্বীকার করি। আপনি যখন ধরুন আজকে একজন সিম্পল পুলিশ কি একজন সেনাবাহিনী একজন সদস্য আপনাকে আদেশ দিয়েছে শেখ হাসিনা, আপনি সেই আদেশটা হাতে পালন করেছেন, যে কোনো কারণে বিভিন্ন আপনি কি বলে আদেশের যে শৃঙ্খল আছে, একজনের পর থেকে আরেকজন তার পর থেকে নিজে আপনাকে আদেশ দিল, আপনি একজনকে ধরে নিয়ে এসে আইনে করে ঢুকিয়ে দিলেন বা আপনি নির্যাতন করলেন, তাহলে আপনি আদেশ পালন করছেন। ঠিক আছে, এই সত্যটা জানার পরেও, জানাটাও যদি আমরা দক্ষিণ আফ্রিকার ঘটনা আমরা শুনি, যখন আপনি এটিকে স্বীকার করেন, সত্য যখন বলেন, স্বীকার করেন, অধিকাংশ ক্ষেত্রে মানুষ কিন্তু প্রতিশোধ পরায়ণ নয়, মানুষ সত্য জানতে চায়। এটা ছিল নেলসন ম্যান্ডেলার দার্শনিক প্রিসাপোজিশন, অনুমান, যে মানুষ যখনই সত্য জানে তখন সে কখনো নিষ্ঠুর হয় না। আপনি সৌদি আরবে কিন্তু একটা আইন আছে, ইসলামী আইন, যে আপনি যদি পরিবার যদি ক্ষমা করে দেয়, মৃত্যুদণ্ড পেল, ক্ষমা পেয়ে যাবে না, ক্ষমাটা দিতে হবে পরিবারকে, রাষ্ট্রকে। তারা মৃত্যুদণ্ড রেখেছে, কিন্তু আইনের একটা মজার দিক আছে যে পরিবার যদি বলে আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু বিভিন্ন দিক থেকে এই যে ট্রুথ এন্ড জাস্টিস কথাটা ম্যান্ডেলা তৈরি বলেছিলেন, প্রস্তাব করেছিলেন, এটার যে সিগনিফিকেন্স, তাৎপর্য অত্যন্ত গভীর। জাতীয় ট্রমা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, এটা একটা জাতীয় ট্রমা, এটা আমরা তো ভেতরে ক্ষয়ে গিয়েছি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেদিন আমি বলবো যে আমরা ভেবে দেখি যে আমরা এই ধরনের সত্য জানা এবং সত্য জানার মধ্য দিয়ে একই সঙ্গে মানবিক হয়ে ওঠা, ক্ষমা করতে শেখা, কেমন এই ব্যাপারগুলো আমরা 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 শিখতে পারি কিনা, অর্জন করতে পারি কিনা। এখন আমি অন্য একটা বিষয় যাবো, সেটা হলো এই যে ধরুন আজকে মানবাধিকার আইন তো পৃথিবীব্যাপী আছে, খুব ভালো কথা, কিন্তু আসলে এই যে মানবাধিকার আইন পৃথিবীব্যাপী আছে,
এটা কতটা উপযোগী, এটা কতটা আমরা আসলে ব্যবহার করতে পারব, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয়, এখন যাকে আমরা রাষ্ট্র বলি বা যে রাষ্ট্রটা গঠন করবার জন্য কিংবা সংস্কার করার জন্য আমরা কথাবার্তা বলছি, আলাপ আলোচনা করছি, এই রাষ্ট্র কি আসলে এই মানবাধিকার রক্ষা করতে পারবে? আজকে কি আমরা এমন কোন আলোচনা কথা শুনেছি যে এই যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই যে গুম খুন হয়েছে, নির্যাতন হয়েছে, কি ধরনের রাষ্ট্রে আমরা এই ধরনের গুম খুন নির্যাতনটা বন্ধ করতে পারি? এটা খুব সিম্পল আলোচনা। আপনি কনস্টিটিউশন আলোচনা করেছেন, সংস্কার নিয়ে আলোচনা করেছেন, কোথাও আমি আলোচনা দেখি নাই, কারো আলোচনার মধ্যে আমি এটা দেখি না। কেমন নির্বাচন কি করে হবে এটা নিয়ে সংস্কার নেন খবরটা খুব উৎসাহ, এবং নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশন হয়ে গেছে, কিন্তু রাষ্ট্র গঠনের যে গোড়ার জিনিস, এই যে মানবিক মর্যাদা আর আগামী দিনের রাষ্ট্র রক্ষা করতে পারবে কিনা, এই মৌলিক তর্কটা আমাদের সমাজে অভাব, আমাদের সমাজে নাই। আশ্চর্য ব্যাপার না? আপনি যদি আলোচনা করেন এইসব এই গঠনতান্ত্রিক, আমি সংবিধান শব্দটা বলি না, গঠনতন্ত্র বলি। গঠন করা মানে হচ্ছে আমরা যখন নিজেরা মিলে কি করে একটা বাড়িতে বাস করব, রাষ্ট্রকে একটা বাড়ি ধরেন যেখানে আমরা সকালে বাস করি, আমরা সকলে মিলে কি করে একটা বাড়িতে বাস করব, সেই বাড়িটা গঠন করবার ক্ষেত্রে সকলের যে ভূমিকা, সকলে মিলে যে ভূমিকা নেব, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের কিন্তু সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, আমাদের মতামতের ভিত্তিতে আমরা কি করে সকলে মিলে একই রাষ্ট্রে বাস করতে পারি, জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এটা হতে হবে, আলাপ আলোচনার ভিত্তিতে। এটাকে আইনের ভাষায় বলে গঠনতান্ত্রিক কাউন্সিল, মানে কনস্টিটিউশনাল কাউন্সিল। যেমন এটা একটা গঠনতান্ত্রিক কাউন্সিল, আমরা কিন্তু পরামর্শ দিতেই পারি। আর এই যে আমাদের কি কমিশন হয়েছে, ঠিক আছে, উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আলিরিয়াস আছেন ওখানে, তাকে দিতেই পারে যে এটা একটা গঠনতান্ত্রিক কাউন্সিল, এটা রাষ্ট্র গঠনের একটা গণপ্রক্রিয়া। এই ধারণাগুলো আমাদের সমাজে কিন্তু পরিষ্কার নেই, তো কিন্তু এটা দরকার আছে আমাদের। তো এই যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা যে না যাই, তাহলে আমরা বলুন গুম খুন বলুন, মানবিক মর্যাদা রক্ষা করুন, এই ব্যক্তির স্বাধীনতা রক্ষা করুন, এটা আমরা কি করে আমরা অর্জন করব? যদি আমরা প্রস্তাব করি আমরা একটা রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে ব্যক্তির অধিকার হরণ করবার কিংবা ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করবার কোনো অধিকার থাকবে না, এক নাই। আমাদের কনস্টিটিউশন খুব ছোট হবে, দুই একটা লাইনে প্রিন্সিপালস যেগুলো থাকবে, সেটা হচ্ছে ঠিক এরকম যে আমরা আর তো গুম খুন চাই না, নাকি চাই কি? আপনারা চান তো? আবার আয়নাঘর চান তো? যদি না চান তাহলে কথাগুলো পরিষ্কার করে বলেন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না এবং ব্যক্তির স্বাধীনতা হরণ করতে পারবে না রাষ্ট্র, এক লাইনে। আমার এরকম বিশাল একটা মোটা বই দরকার নাই, কামাল হোসেন যেগুলো লিখেছিলেন মানলে আপনি মরে যাবেন। আমার সিম্পল একটা দুইটা প্রিন্সিপাল দরকার, যাতে আমরা সাধারণ মানুষ বুঝতে পারে যে ব্যক্তির স্বাধীনতা কি জিনিস। ব্যক্তিকে রাতের বেলা মধ্যরাতে এসে আপনি তো তাকে ধরে নিয়ে যেতে পারবেন, আপনার ঘরে ঢুকতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র আইন আছে, আপনার ঘরে ঢুকতে গেলে আপনি গুলি গুলি দিতে পারেন আপনি নিজেকে রক্ষা করার জন্য। আমার এখানে কোনো আইন নেই, পুলিশ ঢুকে দিতে পারে, ধরে নিয়ে যাচ্ছে। আমি 3 বছর ঘরবন্দি ছিলাম, মধ্যরাতে উঠে আসে, ফরাদ ভাই কেমন আছেন, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, আপনি একটু দেখতে যাচ্ছেন, রাতে 1 থেকে 2 চলে আসছে। আপনি কি করবেন? আপনি কিছু বললেও বিপদ, না বললেও বিপদ। বাসে বসে আপনার সঙ্গে দুনিয়াটা তো হাজার আগে বাদে কাহিনী গল্প, সে একটু টেরোরাইজ ট্রমা তৈরি করার জন্য তারা করে গেছেন দিনের পর। তবে এটা তো সে পারে না করতে, এটা তো কেউ করতে পারেন। আপনি রাতের বেলা আপনার ঘরে ঢুকবে কেন? তাহলে এই ব্যাপারটা হলো এই ধরুন ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা, এই ধারণার সঙ্গে এগুলো যুক্ত। তো এগুলো তো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো আছে। বিশ্ববিদ্যালয় আজকে যারা ছাত্রদের মধ্যে যারা আন্দোলন সংগ্রাম করছে, দুর্ভাগ্যবশত তাদের মধ্যে এই কনসেপ্টটা কিন্তু পাওয়া আছে মারাত্মক। কেন এই করি? আমরা যখন রাষ্ট্রদ্রোহ আইন কিন্তু আমরা এখনো প্রয়োগ করছি, খেয়াল করছেন? এত বড় গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ করছি, ঠিক আছে? মোহাম্মদুর রহমান রাষ্ট্রদ্রোহ আইনে গ্রেফতার ছিল, আরো বহু লোক
রাষ্ট্রদ্রোহ আইনে শেখ হাসিনা তাদেরকে গ্রেফতার করেছে। এই আইনটা ওই ব্রিটিশ আমল থেকে আসছে। এখন যখন আইনি ভাষা যখন বলা হয় কনস্টিটিউশনাল কন্টিনিউটি, যে তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা, তার মানে কি জানেন? তার মানে যে ব্রিটিশ আইন এখন রাখতে হবে। আমাদের উকিল এগুলো করতেছে। এসব স্টুপিড উকিলদের কি করা উচিত বল? আমরা তো মেনে নিচ্ছি, আমাদের শেখ হাসিনার কাছে সংবিধানের অধীনে আছে। এখন যদি দিল্লি যদি কোনো কারণে তার নিজের অবস্থা বুঝে ভাবে যে তার একটা সরকার এখানে সে বসে দিতে পারবে, তো পুরনো সংবিধান তো সে আবার ইন্ডিয়া করতে পারবে কিনা? খুব সহজ। কারণ চুপ্পুকে দিয়ে সাইন করলে হবে। চুপ্পুকে উনি প্রেসিডেন্ট, উনি কিন্তু স্বাক্ষরটা দিতেন আজকে থেকে আমার কোনো উপদেষ্টা সরকার লাগবে না, শেষ। কারণ তার পেছনে কিন্তু ক্ষমতা আছে। আপনি কি মনে করেন এই ক্ষমতাকে মোকাবেলা করবার আমাদের যে সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী সক্ষম আছে? শুভেন্দু এসে আমার বর্ডারে এসে আসে, দেখেন দৌড়টা নিয়ে ঢুকে যাচ্ছে আপনার আমাদের বিজেপিকে বাধা নিয়ে, এবং সেদিকে বিএসএফ এর জায়গাতে কিন্তু মর্টার নিয়ে তারা আছে। আমি বিজেপি পারবে? তারা কিন্তু মর্টার নিয়ে বসে গেছে। এবং একই সঙ্গে শুধু মর্টার নিয়ে বসে নেয়, তারা কিন্তু এসেছে পোশাক পরে, মানে সাধারণ পোশাক পরে তারা এসেছে। আছে ভারতীয় সন্তান আছে। আর এখানে আমরা এমন সব পরিস্থিতি তৈরি করছি যারা সরকারের মহলেও, যারা আন্তর্জাতিকভাবে আমাদেরকে হেয় করতে পারে। শুধু তাই না, এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যাতে দ্রুত বেগে ত্বরান্বিত আমরা এবার এই দুর্বল একটা সরকার, যেটা আমরা অতি কষ্টে এনেছি, এই সরকারের জন্য কিন্তু এটা তো ভয়ঙ্কর বিষয়। কিন্তু কোনো হুঁশ নেই আমাদের সমাজে, কোনো খবর নেই ঘটনাটা কি হচ্ছে। এবং আমাদের এখানে যে উগ্রবাদকে যেভাবে আমরা প্রশ্রয় দিচ্ছি, এর আগে বাঙালি জাতিবাদী উগ্রবাদ ছিল, এখন এটা ধর্মীয় উগ্রবাদ করে উঠছে। যেহেতু রাষ্ট্র সেতে রাষ্ট্রটাকে মোকাবেলার কোনো ক্ষমতা নেই রাষ্ট্রের, তাই আমি সেই জন্য বলছি যে আমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা শুধুমাত্র আজকের প্রসঙ্গকে কেন্দ্র করে কয়েকটা কথা বলব। প্রথম কথা হচ্ছে যে আমরা এই আধুনিক কালে রাষ্ট্র বলতে যেটাকে আমরা শিখে এসেছি বইপত্রে, আমাদের একাডেমিক বইয়ে, এবং এরকম একটা রাষ্ট্রের ধারণা আমাদের কাজ করে। আমাদের রাষ্ট্র গঠন করতে হবে, এরকম রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই। রাষ্ট্র যেটা হয়েছে সারা দুনিয়াতে, এটা আমাদের দেশে একমাত্র না, এটাকে এখন বলে সিকিউরিটি স্টেট। রাষ্ট্র মাত্রই এটা নিরাপত্তা সর্বস্ব রাষ্ট্র। এই রাষ্ট্র শুধু রাষ্ট্রের নিরাপত্তার কথা চিন্তা করতে পারে, নাগরিকদের কোনো কথা ধারণাটা আমাদের না। এটা কেন হয়েছে? এই পরিস্থিতি তৈরি হওয়ার প্রধান কারণ হলো, এটিকে আমরা বলি ইংরেজিতে নিউ লিবারাল ইকোনমিক অর্ডার। মানে আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থায় বাস করছি যেখানে আমাদেরকে বলা হচ্ছে আমাদের কিছু লাগবে না, আমাদের জীবনে যা কিছু জীবন জীবিকা যা সমস্যা, আমাদের স্বাস্থ্য শিক্ষা যত সমস্যা, সব সমস্যার সমাধান করে দেবে বাজার। একটু ভালো করে ভাবে, সব সমস্যার সমাধান করে দেবে বাজার ব্যবস্থা, কাঁচা খোলা বাজার ব্যবস্থা। এর উপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রাষ্ট্রের কাজ হবে এই বাজার ব্যবস্থার বিকাশ করা, ব্যবসায়ীদের বিকশিত করা, লুটেরা মাফিয়াদের সমর্থন করা, এটি হলো তার কাজ। রাষ্ট্রের কাজ কি? যদি বাজারই সব করে, একটু ভেবে দেখে তো রাষ্ট্রের কাজটা, তাহলে রাষ্ট্রের কাজটা খুব ভালো, আমি তোমার নিরাপত্তা দেব, আমার কোনো কাজ না, আমি তো নিরাপত্তা দেবো। আমি যদি দেখি যে কোনো লোক আমার নিরাপত্তা ভঙ্গ করছে, ওকে ধরে নিয়ে গিয়ে আইনে ধরে ঢুকে দেব, খুব সহজ কাজ। কাউকে যদি পছন্দ না হয় তাকে গুম করে দেবে, খুঁজে পাবা না, পেট কাটা লাশ দিয়ে বুড়ি মতো ফেলে দেবে। এটা রাষ্ট্রের কাজ। আপনাকে দমন করে নিরাপত্তার নামে, রাষ্ট্রের সিক্রেসির নামে, এটা কিন্তু রাষ্ট্র করবে। ফলে তথাকথিত আধুনিক রাষ্ট্র, তরুণরা তো আজকাল ভাবতেছে তারা জ্ঞান, তারা বিরাট বিপ্লব করে ফেলেছে, যতক্ষণ না তারা কনসেপচুয়াল লেভেলে আসলে আমাদের বাস্তব সমস্যাটা কি, সে বাস্তব সমস্যাটা যদি তারা আলোচনা করতে না পারে, না শিখে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে আমরা যাচ্ছি। তারা নিজেদের দল করতে অনেক দীর্ঘ সময় নিয়েছে, এবং যে দলটা করবার জন্য তারা করতে চাইছে, আমি যতটুকু বাইরে থেকে আমার ভুল হলে ক্ষমা করে দেবেন, মনে হচ্ছে তারা একটা বিএনপি টাইপের কি বলে এই প্রচলিত
নির্বাচনবাদী দলের বাদী একটা দল বানাবার চেষ্টা করছে, নট নেসেসারিলি এট দ্য লেভেল অফ দ্য কনসেপ্ট। নতুন ধারণা, নতুন বৈপ্লবিক চিন্তা সমাজকে উপহার দেওয়া, তার ভিত্তিতে নতুনভাবে রাষ্ট্র গঠন করবার প্রক্রিয়া কিন্তু তরুণদের মধ্যে কিন্তু আমরা দেখছি না। কিন্তু তারা তাদেরকে জি জেনারেশন বলে। জি জেনারেশন একটা কর্পোরেট আইডিয়া, এটা হলো ওই যে জুকারবার্গ কি বিল গেটস, এটা কিন্তু তাদের আবিষ্কার। আমাদের মধ্যে পোস্টকলোনিয়াল সমাজে এই ধরনের কনসেপ্ট চলে না। আমাদের এখানে যে বিপ্লবটা তরুণরা করেছে তার সিগনিফিকেন্স আরো অনেক গভীর, আরো অনেক ব্যাপ্ত। তারা তারা নিজেদেরকে ছোট করবে যদি তারা নিজেকে জি জেনারেশন করে। তাহলে তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দিতে হলে এই কনসেপ্টগুলো সম্পর্কে পরিষ্কার থাকতে হবে যে রাষ্ট্র বলতে যেটা এখন আছে, নিউ লিবারেল ইকোনমিক অর্ডার, সারা দুনিয়াতে যে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে অল্প কয়েকটা কর্পোরেশন। নামও দেয় না আপনারা, এলন মাস্ক কি জুকারবার্গ কি বিল গেটস, নাম বলতে হবে সকলে না। অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া নিয়ন্ত্রণ করছে। শুধুমাত্র যে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে তা কিন্তু নয়, আপনার মনও নিয়ন্ত্রণ করছে। আপনি যেটাকে ভাবছেন যে আপনি স্বাধীন, আপনি কিন্তু পরাধীন। কারণ যা কিছু করেন, যে জি জেনারেশন যা কিছু করে, এটা কিন্তু ডিক্টেটেড বাই দ্য কমিউনিকেশন টেকনোলজি, সুপার ডিজিটাল টেকনোলজি। দেখুন আমাদের এর আগের যে যেটাকে আমরা বলি ইলেকট্রনিক মিডিয়া ভিত্তিক যে সমাজ, সেখানে আমরা সাবানটাও কিনতাম কি দেখে, বিজ্ঞাপন দেখি। কোম্পানি বিজ্ঞাপন দিকটা দেখতাম যে একটা মেয়ে এই যে শাওয়ার ছেড়ে দিছে, আবার একটা কেয়ার সাবান গায়ে মাখতেছে, ঠিক আছে। এই যে আমার মধ্যে, আমার কামনা বাসনার মধ্যে সে একটুখানি কি উস্কানি দিয়ে সে একটা সাবান বিক্রি করতেছে। আমাদের ধারণা আমি কেয়ার সাবান কেনা মানে মেয়েটা করবেন। আমার সাবজেক্টিভিটি, আমি যে কর্তা, যে কর্তা বাজারে অংশগ্রহণ করে, সেই কর্তা কিন্তু তৈরি করছে কিন্তু কোম্পানি অ্যাডভার্টাইজ। এই যে আমাদের মনকে যারা নিয়ন্ত্রণ করে, এখন তো সার্ভেলেন্স টেকনোলজি অনেক অনেক বেশি বড়। ফলে আপনি কিন্তু কিচ্ছু বলবার উপায় নেই, আপনি যা কিছু বলবেন এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে যাচ্ছে যেখানে যাবে। এই পরিস্থিতিতে আমি তরুণদের চ্যালেঞ্জ দিতে চাই, যারা জি জেনারেশন বলেন না ডি জেনারেশনই বলেন, আপনাদের রাষ্ট্রের ধারণাটা কি? এত বড় বিপ্লব আপনারা করেছেন, আমরা কৃতজ্ঞ, কিন্তু রাষ্ট্রের ধারণাটা কি? কি ধরনের রাষ্ট্র আপনারা কায়েম করবেন? যেই কনস্টিটিউশন দিবেন, সংবিধান বা গঠনতান্ত্রিক বিতর্ক যাই করুন, সেখানের মধ্যে তো আপনারও আছে। তো সেই তর্কের মধ্যে রাষ্ট্রটা কি হবে, কেমন হবে? তো সেই দিক থেকে আমরা যেটা বলবো সেটা হলো এই যে নিউ লিবারেলিজম যদি এখানে থাকে আন্তর্জাতিকভাবে, আমরা যদি ঠিক এই আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে একটা বাজার ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রের চিন্তা করি, আমরা আরেকটা আয়নাঘর এবং গুমখুন, মানুষকে ধরে নিয়ে যাওয়া, গুলি করা, এরকম আরেকটা রাষ্ট্র পাবো, একটা সিকিউরিটি স্টেট মাত্র পাবো। এটা বিপজ্জনক। ফলে কনসেপ্টুয়াল লেভেলে আমাদেরকে আলোচনা করতে হবে। সেখানে দ্বন্দ্বটা হচ্ছে যে বাজার বনাম গণশক্তি। নতুন যে রাষ্ট্রটা আমরা গঠন করতে চাই, সেই রাষ্ট্রে গণশক্তিকে আমরা কি করে গাঠনিক শক্তি এবং একই সঙ্গে আমরা এমন একটা শক্তিতে পরিণত করব যার ক্ষমতা হবে এই বাজার ব্যবস্থাকেও নতুনভাবে রিঅর্গানাইজ করা, এমনভাবে অর্গানাইজ করা যাতে আমাদের অর্থনৈতিক বিকাশটা আমরা একদিকে দ্রুত বেগে করতে পারি। এখন যেমন সস্তাশ্রম ব্যবসাটাকে আমরা বলি অর্থনীতি, এখন আমরা কি করি? এখন যে অর্থনীতি আমাদের, এটা হলো আসলে সস্তাশ্রম। এই আমাদের দেশের ভিতরের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে আমরা বেচাকরি অথবা মধ্যপ্রাচ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের অর্থনীতি ভিত্তি। কিন্তু এখন এই অর্থনীতি থেকে আমরা কি করে বেরিয়ে আসবো? ফলে আগামী দিনে রাষ্ট্র গঠনের কোর তর্ক এগুলোই, যে আপনি সত্যিকারের একটা রাষ্ট্র গড়তে চান, একটা সমাজ গড়তে চান, তার একটা শক্তিশালী আভ্যন্তরীণ বাজার আছে যে বাইরের বাজারের উপর নির্ভরশীল না। এবং সেই বাজারটার মধ্যে এমন কিছু নীতি আইন এমন কিছু থাকবে যার মধ্যে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদাও গৃহীত হবে। এটাকে আমরা ইন্টিগ্রেট করবো। ফলে এটা একটা একেবারে বিশুদ্ধ নিউ লিবারেল বাজার ব্যবস্থা হবে না। বাজার মানেই কিন্তু পুঁজিতান্ত্রিক বাজার তা না, কিন্তু বাজার একই সঙ্গে
এমন একটা সাইট অফ এক্সচেঞ্জ, মানে এটা একটা ক্ষেত্র যেখানে আমাদের উৎপাদনটা আমরা বিনিময় করি। এই জন্য অনেকে বলেন, মানে মার্ক্সের ভাষা, এটি হলো সামাজিক বিনিময়ের ক্ষেত্র। আমি একটা কাজ করেছি, আমি হয়তো নুন উৎপাদন করি, আপনি ধান উৎপাদন করেন, উভয়ের বিনিময়ের জন্য আমরা বাজারে যাই, যেটাকে আমরা বলি হাট। ফলে বাজার চিন্তা আমাদের এই জায়গাতে আমাদের করতে হবে। এবং আমরা এরপরে যেটা আমি হাতে আর 2 মিনিট সময় এরপরে আমরা যে জিনিসটা আমরা করবো সেটা হলো যে এই সিকিউরিটি স্টেটের মূল যে তার যে মূল লক্ষ্য সেটা হলো সে ডিসঅর্ডার, মানে সারাক্ষণ সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অতএব আমাদের সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই যে নামের আসে। তাহলে যদি এই সিকিউরিটি সেই ইডিওলজিকে আমরা মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের শক্তিশালী দুটো কাজ লাগবে। একটা হচ্ছে এথিক্যাল কালচারাল এডুকেশন, এথিক্যাল কালচারাল বা আপনার বলতে পারেন নৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষা। তার মানে আমাদের এখন সবচেয়ে বড় রাজনৈতিক কর্তব্য হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন। যদি আপনি নিজে ট্রাফিক নিয়ম মানেন তাহলে আপনাকে ট্রাফিক পুলিশ লাগবে। যদি আপনি শৃঙ্খলা মানেন নীতিগতভাবে, যেটা সকলের জন্য ভালো, আপনি কিন্তু লাইনে কিন্তু থাকবেন। তাহলে এর শিক্ষা আপনার দরকার। 2 নম্বর যে শিক্ষা আপনার দরকার, যে এডুকেশন, কারণ এডুকেশনের মধ্যে দিয়ে ক্ষমতা তৈরি হয়। এখন ক্ষমতা বলতে আমরা বুঝি পুলিশ, মিলিটারি, এটা বুঝি। ক্ষমতা কিন্তু এটা না, এটা একটা মাত্র ক্ষমতার রূপ, এটা বলে বল প্রয়োগ। কিন্তু ক্ষমতা আরেকটা দিক আছে। আরেকটা দিক হলো কি, যে আমরা আকর্ষণ করি মানুষকে ইডিওলজি, মতাদর্শ, আদর্শ দ্বারা। যেমন আজকে যদি আমরা এই যে গুম খুনের আদর্শ, যে এটা নিয়ে কথা বলতে হবে, এটা যদি আমরা সমাজকে বোঝাতে পারতাম, আজকে কয়েক হাজার লোক তৈরি হয়ে যেত। দেখা যাচ্ছে এই ব্যাপারে আমাদের সমাজে এডুকেশন নাই। আমাদের সমাজে সত্যিকারের বিশ্ববিদ্যালয়গুলো কি উচ্চ বিদ্যালয়গুলোর মধ্যে এই ব্যাপারে কোনো আলোচনা নেই। কিন্তু একেবারে শিশু বয়স থেকে, শিশু বা বাল্যকাল থেকে আপনাদের এই এথিক্যাল মোরাল কালচার, এই এডুকেশনটা পেতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি সমাজ গঠন করতে পারবেন না। আরেকটা এথিক্যাল লিগ্যাল শিক্ষা পাবার উপায় কি? ধর্ম। তাহলে এই জন্য আমি সেকুলারদের সঙ্গে আমার বিরোধী, বিরাট বিরোধী। ধর্ম মানে কিন্তু উগ্রবাদ না, যেটাকে আপনি বলতেছেন এখন যে উগ্রবাদী যারা এসে যাচ্ছে ধর্মের নামে, এদের সঙ্গে আর জাতিবাদী উগ্রতার কোনো পার্থক্য নেই। দুটো কিন্তু ফ্যাসিস্ট, দুটো কিন্তু জাতিবাদী। আমি মুসলমান, ফলে মুসলমানদের শুনতে হবে, আর শোনা যাবে না। আর বাঙালি জাতীয়তাই বলতে আমি বাঙালি, বাঙালি সংস্কৃতি, বাঙালি চেতনা, এটা হলে কিন্তু আপনি দেশের নাগরিক হতে পারবেন, নইলে আপনি পাকিস্তানে চলে যাবেন। দুটোই কিন্তু ফ্যাসিস্ট, কোনো তফাৎ নাই। এটার সঙ্গে ইসলামী কোনো সম্পর্ক নেই। উগ্রবাদ মানে উগ্রবাদ, তারা রিফিউজ করে টু বিকাম দ্য সিটিজেন, মানে সমাজের নাগরিক, সমাজের অন্তর্গত, সমাজে যে আরো মানুষ আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন চিন্তার মানুষ আছে, তাদেরকে নিয়ে একসঙ্গে আমাদের থাকতে হবে। মতের পার্থক্য হবে, মতের মীমাংসা হবে, মত নিষ্পন্ন হবে, এটা তারা করতে চায় না। ফলে আমাদের এই শিথিল বাঙালি জাতিবাদ পরাস্ত হওয়ার পরে এই শিথিল রাষ্ট্রে স্বভাবতই যুক্তিসঙ্গত কারণে আরেকটা ধর্মীয় উগ্র জাতিবাদ এসছে। এটা সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, এটা মনে রাখতে। তাহলে আমরা যারা এই সেকুলার এই বিভাজনটা করি, আমাদের কাছে যে ধর্ম আমাদের কিন্তু এথিক্স শিক্ষা দেয়, ধর্ম আমাদের নীতি শিক্ষা দেয়, ধর্ম আমাদের সমাজের সঙ্গে চলতে শিক্ষা দেয়। আপনার যখন ছেলেবেলায় বড় হয়েছেন, আমি আমার মায়ের কোলে বসে জায়নামাজে বসে কোরআন শরীফ পড়ার পরে সকালবেলা কর্ণকুন্তী সংবাদ মুখস্থ করেছিলাম ছোট বয়স থেকে। তার কোনো অসুবিধা হয় না যে মহাভারত থেকে কাহিনী আমি আমার, কারণ আমাদের ওই পাড়াতে বা তার পাশের পাড়াতে একটা সনাতন ধর্মাবলম্বীদের পাড়া ছিল, সেখানে তারা আবার নজরুল কবিদের পড়তেছে, কামাল আজাদের পড়ছে, কেমন পড়ছে। এটা তো সংস্কৃতির অংশ, ধর্ম তো আপনার সংস্কৃতির অংশ। এবং শুধু তাই নেই, ধর্ম আমার বিভিন্ন রকম দার্শনিক রাজনৈতিক তত্ত্বের উৎস। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করে দেবে। একটা ছোট্ট উৎস যে ইসলামিক কোরআন পড়লে দেখবেন মানুষকে বলা হচ্ছে সে আল্লাহ পরিবার, পরিষ্কার আল্লাহর প্রতিনিধি। আপনার মধ্যে এমন রুহানি সম্ভাবনা আছে যাতে আপনি কিনা অত্যন্ত উচ্চতর একটা সমাজ গুণ বা গুণাবলী দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। তো দেখা যদি ওইটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা যে প্রপারলি ক্রিটিকটা করতাম মার্ক্সের কথা অনুসারে, যে আমি ধর্মের একটা ক্রিটিক দরকার। যদি আমি কোরআন পড়তাম সূরা বাকারা, কোরআন যদি মনোযোগ দিয়ে পড়তাম, পড়লে কিন্তু আমি দেখতাম যে এখনকার যে একটা পরকালবাদী ব্যাখ্যা, শুধু পরকালে আপনি কে জান্নাত পাবে তার জন্য টিকিট বেচতেছি, কে বেহেশতে যাবে তার জন্য আমি ফতোয়া দিচ্ছি, এটার বাইরে থিওলজি বা কোরআন
একটা আগামী দিনে নতুন সমাজ গড়ে তুলবার দার্শনিক নির্দেশনা হয়ে উঠতে পারত। এটা কেন হয়নি? কারণ হচ্ছে এই আমরা তো আসলে নিজেদেরকে শিক্ষিত করতে চাই না, আমরা তো গোলামের বাচ্চা সকলে। আর মনে করি শিক্ষা তার ইউরোপিয়ানদের দেবে, আমরা ওদের গোলাম হব। এটা হলো কারণ। কারণ আমরা নিজেদের সম্পদের মধ্যে নিজেদের যে সকল সম্পদ আছে, সেটা ধর্ম হতে পারে, আমার ঐতিহ্য হতে পারে, আমার ডিসকার্সিভ ট্রেডিশন হতে পারে, ওর মধ্যে আমি নতুন সমাজ গঠন করবার, নতুনভাবে আমার দেশকে তৈরি করবার, নতুনভাবে রাষ্ট্র গঠন করবার আমরা কিন্তু দার্শনিক নির্দেশনা, বুদ্ধিবৃত্তিক কি বলে, বুদ্ধিবৃত্তিক আমরা সন্ধান করি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই বদলাতে হবে, এই শিক্ষা ব্যবস্থা দ্বারা হবে না। ফলে আমি এই কথা বলে শেষ করবো এই বলে যে আমরা সিকিউরিটি স্টেটকে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে কেন বাজার ব্যবস্থার সঙ্গে এই সিকিউরিটি স্টেটের সম্পর্ক যেমন বোঝা দরকার, তেমনি একটা অর্থনৈতিক পর্যালোচনা, মানে রাষ্ট্রের একটা অর্থনৈতিক পর্যালোচনা ছাড়া আমরা কিন্তু এই যে ছকটা বিশ্বব্যাপী গড়ে উঠেছে, এই ছকটা সার্বভৌমত্ব কিছু নেই। সার্বভৌমত্ব আছে এলন মার্কসের, জুকারবার্গের, বড় বড় কোম্পানি, স্টেট ইনস্ট্রুমেন্ট মাধ্যম, বড় বড় কোম্পানি মুনাফা কামাবার হাতিয়ার। তবে আমরা যদি এটা গণরাষ্ট্র কায়েম করতে চাই, এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। 5ই আগস্ট সারা পৃথিবীতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিয়েছে এবং সমস্ত সম্ভাবনা নিহিত রয়েছে যে বাংলাদেশে বসে আমরা সারা পৃথিবী বদলাবার নতুন ছক, নতুন চিন্তা, নতুন আদর্শ, নতুন কৌশল আবিষ্কার করতে পারবো। আমি বিশ্বাস করি, আমি হয়তো দেখে যাব না, কিন্তু তরুণদের উপর আমার পূর্ণ আস্থা আছে, তারা পৃথিবীকে দেখিয়ে দেবে যেমন তারা 5ই আগস্টে দেখে দিয়েছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে ফরাদ ভাইয়ের কাছে। আজকে আমরা অধিকার নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমার নাম মুশফিক, আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়ান বিভাগে পড়ি। তো অধিকার নিয়ে যখন কথাবার্তা হয় তখন অ্যাকচুয়ালি কি কি আমাদের অধিকারের ভেতর পড়ে, কি কি পড়ে না, এই নিয়ে বেশ জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। অনেকে বলে যে এই সমস্ত অধিকার হচ্ছে আমাদের সংস্কৃতির সাথে যায় না, কিংবা অনেকে বলে যে অধিকার কোনো সংস্কৃতির সাপেক্ষে হয় না, সেটা ইউনিভার্সালি হয়, যেমন জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দিয়েছে। তো এই ধরনের অধিকারের প্রশ্নে কোনটা অধিকার হবে কি কোনটা অধিকার হবে না, সেটা নিয়ে আসলে কোনো ন্যাশনাল কনসাসনেসে পৌঁছানোর উপায়টা কি, বা সেটা আসলে রাষ্ট্রীয়ভাবে কিভাবে নির্ধারণ করা যায়, সেটা নিয়ে আমরা প্রশ্ন করছি। ধন্যবাদ। অধিকারের প্যারাডাইমের ক্রিটিকটা হলো এই যে এটা ইন্ডিভিজুয়াল রাইট, মানে অনুমানটা হচ্ছে যে ব্যক্তির অধিকার, বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি প্রধান, ফলে ব্যক্তির অধিকারকে রক্ষা করবার জন্য এই আন্তর্জাতিক হিউম্যান রাইট সনদটা তৈরি হয়েছে। দুর্বলতা হলো এই যে এই ধরে নেওয়া হয়েছে ব্যক্তির অধিকারটা রক্ষা করবে সেই প্রতিষ্ঠান যে কিন্তু সে অধিকার পূর্ণ করবে। এই সবিরোধিতার কারণে আমাদের মতো যারা লিবারেল এসব ইডিওলজিকে ক্রিটিক করি, আমরা এটাকে পুরোপুরি গ্রহণ করি না। এই জন্য আমরা অধিকারের চেয়ে আমরা গণশক্তির উপর মূল্য দিই। আমরা বলি কমিউনিটি অনেক ইম্পর্টেন্ট। মানে আজকে যদি আমরা সাম্রাজ্যবাদী যে পরিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা এবং পাশ্চাত্য যে সকল চিন্তার মডেল আছে, একে যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে কমিউনিটি সম্পর্কে আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমি যে উদাহরণ দিয়ে কাজে আগে আমরা যখন দেখতাম আমাদের গ্রামে কি হতো, যে বিচার সালিশ গ্রামে হয়ে যেত। বিচার সালিশ গ্রামে হয়ে যেত কেন? তারা ন্যায় বিচার বেশি কেন পেতেন? যেহেতু গ্রামের প্রত্যেকটা পরিবারকে সকলে কম বেশি চিনত। আমার ছেলেমেয়েটা ছোট্ট একটা বিচার মনে আছে যে একটা মহিলা তার 2টো বাচ্চা বিধবা এবং তাকে জেনার জন্য পুরুষকে দেখা গেছে বিচার করতে বসেছে গ্রামের লোক অনেক করার পরে সকলে কিন্তু তার বিরুদ্ধে কি দিয়ে ইসলামী শাসন অনুযায়ী বিরাট শাস্তি করা। কিন্তু গ্রামে আরেকজন মুরব্বী যাকে খুবই প্রান্ত, তিনি এসে উল্টা কথা দিলেন। এই বলে মসজিদের যারা যায়, ইমাম যারা,
তাদের শক্তি হতে হবে আগে। সর্বভর শক্তি হোক, তোদের শক্তি হোক আগে। কারণ প্রত্যেকটা গ্রামের লোক জানে যে এই মেয়েটা খাওয়ার আর কোনো উপায় নেই, তার খাদ্যের আর কোনো সংস্থানের কোনো উপায় নেই, দুটো বাচ্চা খাবে কি করে, তার উত্তর দেওয়া হবে, তারপর ওকে শক্তি দেবে। ঠিক আছে, তো শাস্ত্রের সামনে পেয়েছে, কিন্তু সেটা অনেক কম, কিন্তু অবশ্যই আমাদের ধর্মীয় বিধিবিধান আছে। কিন্তু এটা হচ্ছে এই যে ইনসাফের যে কনসেপ্ট, এটা কিন্তু সে ড্র করেছে ওই ইসলামের। তো এখন যদি আমরা এই যে আমাদের কমিউনিটি যেসব চর্চা, আমাদের কমিউনিটি কেন্দ্রিক চিন্তা করে, ইন্ডিভিজুয়াল চিন্তা করে, যেমন আরেকটা উদাহরণ দিতে আগে ব্যক্তি স্বাধীনতা। আপনি ব্যক্তি স্বাধীনতার কথা বলতে পারেন, মহত্ব ব্যক্তি স্বাধীনতার কথা আপনি বলতে পারেন। আপনি কি আমার বাপের নাম ধরে গালি হতে পারেন? এটা তো অধিকার, আপনার মত প্রকাশ স্বাধীনতা করেন। ফেসবুকে সারাক্ষণ গালি দিতে পারেন না, এটা করতে করছে না, এটা কি অধিকার? কারণ দেখা যাচ্ছে যে ব্যক্তির মর্যাদা কথাটা বলছে, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, এটা কংক্রিট। মানে আমরা সমাজের মধ্যে ব্যক্তির মর্যাদা পূর্ণ হয় এমন কোনো আচরণ করব। ঠিক তেমনি যখন আপনি বাংলাদেশ হেফাজত রাখবেন, এটা কি বলছে যে আমার তুমি খাওয়া দিতে পারো না, কিছু দিতে পারো না, আমি না খেয়ে আসছি, সবই নাই, আমার কাছে মোহাম্মদ আছে, আমার রসুল, এই আমার জীবনের সাথে তখনই যেতে চাও, তাকে না তোমার হাসি তামাশা করছে, এটা অবশ্যই ডিগনিটির প্রশ্ন। তাহলে দেখা যাচ্ছে এই যে মর্যাদার প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তেমনি কমিউনিটির মর্যাদা আসে। আপনি মুসলমান মালিককে আপনি জঙ্গি, একসময় ভলান্টিয়ার রয়েছে, আর এখন হিন্দু বলিকে আমি দিল্লি রয়েছি, বুঝি বলেন আপনি কেউ দেখেছেন সেকুলারদের কাছ থেকে কোনো আপত্তি এসছে যে আপনি কেউ দিল্লি, যেহেতু আপনি সনাতন ধর্মাবলম্বী, অথবা আপনি ইসকন রেজেন্ট, আপনি সনাতন ধর্মাবলম্বী, অথবা আপনি বিজেপি, আপনি RSS, এটা তো কলিনে কিন্তু আমরা দেখলাম কি কওমি মাদ্রাসার ছেলেদের বিরুদ্ধে ব্যাপার হয়েছে, একই জিনিস, সেম থিং। তাহলে আমরা আমাদের সমাজে যখনই বুদ্ধিবৃত্তিক ভাবে পশ্চাৎপদ, আমরা যখন যেটাকে আমরা ইউনিভার্সাল বলি, আসলে কিন্তু ইউনিভার্সাল জায়গায় আমরা যেতে পারিনি, কারণ এই ধারণাগুলো তো ইউরোপীয়, এটা ইউনিভার্সাল, এটা তো ইউরোপীয়। তবে ইউনিভার্সাল কি হবে, কেন ইউরোপের নিজস্ব ইতিহাস আছে, লিমিটেড, এটা কলোনিয়াল এবং ইম্পেরিয়াল হিস্ট্রি আছে। ফলে আমরা নতুন যে ইতিহাস তৈরি করতে যাচ্ছি, এবং আমি আশা করি বাংলাদেশের তরুণরা সেটা নেতৃত্ব দেবে, তাহলে তাদেরকে তো অবশ্যই দর্শন করতে হবে, ইকোনমি করতে হবে, এই অধিকারে ক্রিটিক করতে আনতে হবে। প্রত্যেকটা সনদ যেটা আপনার জাতিসংঘে এসছে, প্রত্যেকটা সনদে ক্রিটিক আছে, তারপর অধিক ক্ষমতা লাভ করতে হবে, অবশ্যই আমরা তো করছি, তারা পারবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নের কাছে, যারা প্রশ্ন করতে চান প্লিজ হাত তুলুন। আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা ফরহাদ নাজার সাহেবের কাছে। রাষ্ট্র গঠন নিয়ে যে আলোচনাটা এসেছে, আপনি একদম আলোচনার শেষ প্রান্তে গিয়ে বলেছেন যে আমরা তো কোরআনের যে দার্শনিক দিকটা আছে সেটা দিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে পারতাম যদি আমরা সে মানবিক দিকটা, মানবিক মর্যাদার ব্যাপারটা নিতে পারতাম। প্রশ্ন হলো, ধর্মভিত্তিক কোনো কল্যাণ রাষ্ট্র করা সম্ভব কিনা, আর সেই ধর্মভিত্তিক রাষ্ট্রে যারা মাইনরিটি থাকবে তারা কি আজীবন ইনফিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগবে কিনা, বা সেটার সমাধানটা কি, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র বলতে আপনি কি বোঝাচ্ছেন, আমি ঠিক বুঝিনি। মডার্ন স্টেট একটা ক্রিশ্চিয়ান স্টেট বাই নেচার। মডার্ন স্টেটের যে সভারেনিটি ধারণা, একটা ক্রিশ্চিয়ান ধারণা। আমাদের কাছে কি চার্চ সভারেন, আমার চার্চ সভারেন, যেহেতু চার্চ রিপ্রেজেন্ট করে যিশুকে এবং তিনি আল্লাহর পুত্র, অথবা এই সভারেনিটি ট্রান্সফার হয়েছে কি বলে রাজার কাছে। রাজার যখন গণতন্ত্রের বিপ্লবটা ঘটলো পাশ্চাত্যে, তখন সেটা জনগণের কাছে হয়েছে। সভারেনিটির কনসেপ্ট যেটা আপনি অভ্যস্ত হয়ে উঠেছেন, এটা তো খ্রিস্টান কনসেপ্ট, ঠিক আছে। ফলে ধর্ম বলতে ভিত্তিক রাষ্ট্র কথাটা তো অর্থ নাই, কারণ আধুনিক রাষ্ট্র মাত্রই ধর্মভিত্তিক রাষ্ট্র। তারা আপনি এই পাশ্চাত্য এই ধর্মভিত্তিক রাষ্ট্রের বিপরীতে আপনি ভেবে বলতে পারেন ইসলাম কিংবা সনাতন ধর্ম কিংবা জৈন ধর্ম, যেটা বলেন না কেন, তার কি নতুন কোন রাষ্ট্রের ধারণা প্রস্তাব করতে পারে? তারা আপনি কোরআন পড়েন, আপনি বাইক করেন, কোরআনের মধ্যে যদি এই যেটা বললাম খলিফা কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা এমনকি ডিগনিটি বা ব্যক্তির অধিকার হচ্ছে অনেক উচ্চ স্তরে। কেন বলি বোঝা যাচ্ছে, কারণ আপনি যদি আল্লাহর প্রতিনিধি আকারে জন্মগ্রহণ করেন, তারা তার সৃষ্টিকে রক্ষা করবার দায়িত্ব,
তাহলে এই নতুন যে গঠনতন্ত্র আপনি প্রণয়ন করবেন সেখানেও থাকতে পারে প্রাণ প্রকৃতি রক্ষা করবার দায়িত্ব রাষ্ট্রের, অথবা প্রাণ প্রকৃতি প্রাণ বৈচিত্র্য ধ্বংস করে এমন কোন নীতি রাষ্ট্র গ্রহণ করতে পারবে না। আমি হোল অ্যাগ্রোইকোলজিক্যাল বলেন কি ইকোলজিক্যাল বলেন, এটা একটা নীতি কিন্তু আপনি পেশ করলেন। এটা কিন্তু এলো কিন্তু ইসলাম থেকে, যেহেতু আপনি দেখাতে পারেন যে আমি অ্যাজ এ মুসলিম এটা আমার দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা, এটা আমার দায়িত্ব আপনাদের পানি যেন বিষাক্ত না হয়। তাহলে পানিতে বিষাক্তকে বন্ধ করতে চাইলে কেন ইসলাম কেন ব্যবহার করবেন? এটা আমার কালচার অংশ। আপনি সনাতন ধর্মের দিকে যান, তার মধ্যে ঠিক আছে, সনাতন ধর্ম তো মনেই করে আপনি প্রকৃতিকে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ওদের মধ্যে প্রকৃতি পুজোই করে থাকে, প্রকৃতির মধ্যে শক্তি নিয়ে সে স্বার্থবোধন কি ঘোষণা করে। আর যদি চৈতন্যের কাছে ফিরে যান, তিনি তো আরো সুন্দর কথা বলতেন যে প্রেমের ভিত্তিতে সমাজ বন্ধ করা যায়, রাষ্ট্রের দরকার নেই। যদি তিলার্থ নেয় ব্রজ ছাড়া এ তবে মথুরায় রাজা, এটা খুবই লাভ বিখ্যাত না, এটা কিন্তু রাষ্ট্র। যেহেতু আপনারা শিক্ষিতরা এসব মানুষরা শুনেন না, সমস্যা হচ্ছে এখানে প্রস্তাবনা হচ্ছে এই যে যদি প্রেমের দ্বারা রাধা কৃষ্ণের প্রেমের দ্বারা সারা দুনিয়া থাকে, তাহলে রাষ্ট্র এলে কোথা থেকে? মানুষের সঙ্গে মানুষের প্রেমের ভিত্তিতে একটা সমাপ্ত হতেই পারে, রাষ্ট্রের তো কোনো দরকার নেই। তাহলে যে এই রাষ্ট্র তত্ত্ব যেটা আমরা এখন আমরা গ্রহণ করেছি নির্বিচার, এটা তো খ্রিস্টীয় তত্ত্ব। তাহলে ধর্ম ভিত্তিক রাষ্ট্র কথাটা কোনো অর্থ নেই, এটা কোনো আপনি বোধহয় সঙ্গে এটা বোঝাচ্ছে যে কেউ যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে তাতে কি হবে, এটাই তো আমি কি ঠিক বলছি? যদি হয়ে থাকে এটা ইসলাম বিরোধী শরিকানার সঙ্গে ইসলামী শরিকানা হয়, যেটা খ্রিস্টীয় রাষ্ট্র তার সঙ্গে ইসলামী হলে কি হবে? হবে আপনি কি বলেন কি ইসলামকে মানবে যে রাষ্ট্র সবর? আল্লাহ সবর, রাষ্ট্র সবর। ইসলামকে মানবে যে অটোনম ইন্ডিভিজুয়াল যে মানুষ ব্যক্তি, যেটা পাশ্চাত্যে গড়ে উঠেছে এনলাইটমেন্টের মধ্যে দিয়ে, ব্যক্তি সবর, ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে কি? যদি আপনি ইসলামকে না মানেন, আপনি দেখেন যে এখনকার যত ক্রিটিক করবেন ডেমোক্রেসি সব জায়গাতেই প্রশ্ন হয়। অটোনমাস ব্যক্তি প্রিসাপোজিশন তো আধুনিক বুর্জোয়া চিন্তার মধ্যে থেকে এসেছে। মানুষ মাত্রই তো ব্যক্তি, আপনি তো সমাজের অধীন, ঠিক আছে? আপনি যখন ব্যক্তি হচ্ছেন তখন সমাজের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন, এবং আমি ভাবছেন যে আপনার স্বার্থের ক্ষেত্রে হয় সমাজ প্রতিবন্ধক অথবা সমাজ উপায়, কিন্তু আপনার ব্যক্তির স্বাধীনতা একটা সমাজের বাইরে সম্ভব। তো ব্যক্তি প্রেম কোথায়? ব্যক্তির মধ্যে কিছু নেই, কোথায় রবীন্দ্র প্রশ্ন? আমাদের সমাজেই থাকে, তো ব্যক্তি কোথায় কেন? তাহলে এগুলো হচ্ছে যে গোড়ার পর্যালোচনা। এই প্রশ্নগুলোকে আমাদের তুলতে হবে, বারবার আলোচনা করতে হবে। সভাপতি এত ছোট আলোচনা হবে না, আমাদেরকে এলা আলোচনা করতে হবে। হোল এনলাইটমেন্ট ফিলোসফি আমাদের পড়ে আসতে হবে, তার পাশাপাশি প্রাচ্য দর্শনের সঙ্গে আমাদের পরিচয় থাকতে হবে। এর মধ্য দিয়ে আমরা নতুন সার্বজনীন আমরা প্রস্তাব করতে পারি। আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে এটা আসবে, এটা আমার বিশ্বাস। যেটা আমরা চিন্তা করতে পারি তার তরুণরা। ফরহাদ মাজারকে অসংখ্য ধন্যবাদ তার অত্যন্ত প্রাসঙ্গিক উত্তরের জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। যারা প্রশ্ন করতে আগ্রহী প্লিজ পড়াশোনা করছে। মানে আজকে সকালেও পড়তেছিলাম, আজকে আপনার বক্তব্যে প্রথম প্রাথমিক আলোচনাগুলোর কথা আপনি তুলে ধরছেন। তো অন্য মানে চিরাচরিত যে রাষ্ট্র চিন্তাগুলো আছে সেগুলো থেকে এই বইটা যে নতুন রাষ্ট্র গঠনের কথা আপনি বলেন সেটা একটু ভিন্ন। কিন্তু আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে যে ধরেন আমাদের দেশেই যে মাফিয়া তন্ত্রটা ছিল, রাষ্ট্র যদি বিচার করতো সঠিকভাবে তাও এতটা খারাপ পর্যায়ে যাইতো না। কি হতো? চাঁদাবাজি হতো, পুলিশ এবং স্থানীয় লোকেরা সেখানে কোনো ঝামেলা হলে সেটা ম্যানেজ করতো। এই যে বিপুল এখানে কিন্তু যারা এই মাফিয়া তন্ত্রের সাথে জড়িত ছিল তাদের একটা পলিটিক্যাল এবং ফিনান্সিয়াল ইনসেন্টিভ ছিল এবং মানুষজন সেটা তো অভ্যস্ত হয়েছিল। আপনি যে রাষ্ট্র গঠনের কথা বলতেছেন, সেই নতুন রাষ্ট্র গঠনের ইনসেন্টিভ কি? মানুষ কেন সেটা গঠন করবে? বেশিরভাগ মানুষ তো ইনসেন্টিভ খোঁজে, বেশিরভাগ মানুষ তো পলিটিক্যালি মোটিভেটেড না, বা পলিটিক্যাল ইনসেন্টিভ তার দরকার নাই, আইডিওলজিক্যাল ইনসেন্টিভ সে চায় না। বেশিরভাগ আমরা মনে হয় প্রশ্নটা বুঝতে পারি কেন সে আপনার এই রাষ্ট্রটা গঠন করতে চাইবে, আগ্রহী হবে। ধরেন আপনি ওই বইতে লিখছেন যে আমার এই বইটা মূলত যারা রাজনৈতিক কর্মী তাদের উদ্দেশ্য করে লেখা।
আমি এটা খুবই মোটিভেটেড, আমি ঠিক আছে আমি এটা নিয়ে প্ল্যান করার চিন্তা করতেছি, বাট আমি তো অন্যের ইনসেন্টিভকেও তো আমাকে দেখতে হবে, রাইট? পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় আমরা কর্তা না, কর্তা কিন্তু পুঁজি। আমি ভাবি যে আমি করি, করে কিন্তু পুঁজি। আপনি যদি রাষ্ট্র কথাটা কিন্তু এটা একটা ইকোনমিক প্রতিষ্ঠান না, এটা হলো যেটাকে আপনি বলতে পারেন এটা হলো আমাদের হেগেলের ভাষা বলি আমি একটু, তারপরে বলবো এটা একটা স্পিরিচুয়াল ইনস্টিটিউশন। এটা আপনার মনের যে অভিব্যক্তি, যেটাকে আমরা বলি কি আচ্ছা আমাদের সংবিধানে লেখা আছে এই জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি, এটাকে বলা হয় গঠনতন্ত্র। আমি যদি বাংলাদেশ সংবিধান এটা আছে, সংবিধান শব্দের ব্যবহার করে আমি শুনেছি সেটাকে গঠনতন্ত্র। তাহলে আমারও রাষ্ট্র গঠনের যে চিন্তা, এই চিন্তা খুব সরল, জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তিকে বর্তমান। আর রাষ্ট্র বলতে আপনি যে ইনস্টিটিউশন বাইরের ক্ষমতা বল প্রয়োগ পুলিশ, আমি এইভাবে দেখি না। রাষ্ট্র বলতে অবস্থা বর্তমান, মানে আমি এখন রাষ্ট্রটাকে যেখানে হাজির আছে, আমি রাষ্ট্র বলতে হয়তো সময় কোনো জায়গায় ভাবতে চাই, আমি নদী এখানে হাজির আছি, আমার চিন্তার মধ্যে, আমার কাজের মধ্যে, আপনার প্রশ্নের মধ্যে নিতে হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত না আমি আমার চিন্তার চেতনাগত রূপান্তর না ঘটা, আমি নতুন করে ভাবতে না শিখবো, মানে নতুন রাষ্ট্র তৈরি করতে পারবো। এই জন্য গঠন। আমি যখন রাষ্ট্রের চিন্তা করছি আমি সংবিধানের কথা হতে ভাবছি এক না, খাস করে এই দিকটা বুঝছি। সেকেন্ডলি হলো মাফিয়ার তন্ত্রটা কিন্তু আধুনিক রাষ্ট্র হচ্ছে বিকজ অফ নিউ লিবারাল ইকোনমিক অর্ডার। এটা কেন হয়েছে বলি, কারণ এখন দেখবেন যে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান কিন্তু সেনাবাহিনী না, 60 দশকে ছিল সেনাবাহিনী। 60 দশকে ইম্পেরিয়ালিজম হতো, বিভিন্ন কু করে, বিভিন্ন সামরিক অভ্যুত্থান করে, এটা 70-80 দশক একদম শেষ হয়ে গেছে। এখন তো সেনাবাহিনীর দরকার নেই, সেকেন্ডারি, সে কিন্তু দ্বিতীয় জায়গায়। এখন প্রথম যাদেরকে দিয়ে আপনার ইম্পেরিয়ালিজম ফাংশন করে, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ট্রেড, এদেরকে দিয়ে সেনাবাহিনী দিয়ে। ফলে রাষ্ট্রের যে স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন ঘটে গেছে গ্লোবাল ক্যাপিটাল সিস্টেমের কারণে, ওদিকে মনোযোগ দিলে আপনি বোঝাবেন। এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে আপনাকে, সেটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আপনাকে বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ আনতেছে, বীজ দিচ্ছে, সার দিচ্ছে, আপনার যেসব টেকনোলজি দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, সবই তারা দিচ্ছে। কেন? যেহেতু তারা সিনজেন্টা মনসান্তের অধীনে আপনার পুরো খাদ্য ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণে নিতে চায়, যাতে আপনাকে সে গোলাম বানাতে পারে। আপনি যে খাচ্ছেন ওর বিষাক্ত জিনিস, আপনি যে কিনছেন ওই জিনিস, এটা আপনি কি করতেছেন? এটা একটা পানি খাচ্ছেন আপনি কেন পারেন না একটা রাষ্ট্রে যেখানে সুপেয় পানি সবাইকে দেওয়াটা বাধ্যতামূলক? একটা রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র বলবে এখন নিউ লিবারাল ইকোনমি বলবে না, এটা হবে না, এই প্লাস্টিক ব্যবহার করছে অযথা। কারণ আমাদের এখানে কি থাকতে পারতো না একটা পানি খাওয়ার মতো কি সমস্যা ছিল বিশ্ববিদ্যালয়? তো এই সংস্কারগুলোর কথা ভাবছেন না কেন আপনার? কেন পানি বোতলে খেতে হবে? কেন বন্ধ করতে পারেন না? আপনার তো রাষ্ট্র এখান থেকে গঠন করা শুরু হয়। খাদ্যটা কেন বিষাক্ত খাদ্য খাবেন কেন আপনার ছাত্ররা? ওখানে আপনি ভালো বই পড়বেন না, এই যে ব্যাপারটা, ভালো বই পড়া মানে কি? আপনার আত্মার যত্ন আমরা কেন পড়ি যাতে আত্মার যত্ন, আমার আত্মার বিকাশ। কেন আপনার আত্মা মানে যাকে আপনি আমি বলেন, আমিকে কেন আপনি যত্ন করতে চাইবেন? এটাকে তো শিক্ষা বলে, এখানে ধর্ম শিক্ষা বলেন কি উচ্চ শিক্ষা বলেন, এটাই। কিন্তু এখন শিক্ষা বলতে আপনারা বুঝতেছেন টেকনোলজি, এটাকে তো শিক্ষা বলে। কারণ ইসলামের চোখে কিন্তু টেকনোলজি শিক্ষা না, লিবারেল শিক্ষা, ধর্মীয় শিক্ষা। কারণ এটা আপনার মনকে তৈরি। এখন টেকনোলজি শিক্ষাটা স্কিল, এটা কিন্তু এডুকেশন করে। আপনি স্কিলকে অবশ্যই অর্জন করবেন। কোথায় করবেন? ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল প্রত্যেকটা কারখানা, আলাদা ব্যাপার। ও তো কারখানাতে শিখতে হবে, সেখানে তো সত্যি ভালো শিখতে পারে, বাস্তবে শিখতে পারে, থিওরি হতে পারে, সব হতে পারে। দেখতে পাচ্ছেন, আপনি যখনই চিন্তা করবেন নতুন করে, সমাজকে নতুন করে তৈরি করার কথা ভাববেন, নতুন চিন্তা আপনি ইনোভেট করতে পারেন। যদি আপনি শুধু পাশ্চাত্যকে নকল করেন তাহলে আমরা আইমতে থেকে, আমি কি বুঝতে পেরেছি? আর আমি এই জন্য গঠন কথাটা করি, যে এই গঠন করবার জন্য একটা কল্পনা দরকার, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা দরকার, একটা স্পিরিট দরকার। স্পিরিটটা আমরা দেখেছি 5ই অগাস্ট, স্পিরিটটা চোখে, কিন্তু গঠন করবার স্বপ্ন, গঠন করবার কল্পনা এবং হিম্মত এখনো দেখি। কিন্তু দেখবো আমার সাথে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা
প্রশ্ন উত্তর পর্বের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আপনি যে ব্যাপারটা বললেন যে জাতিগতভাবে আমরা বিস্তৃত জাতি এবং আমরা ভুলে যাচ্ছি সবকিছু। আবার আপনি বললেন যে মানুষকে এডুকেট করতে হবে, রাষ্ট্র কি বুঝতে হবে, পুঁজি কি বুঝতে হবে, এই যে বিশাল আলাপটা আসলো। আমি হিস্ট্রির ছাত্র, তো হিস্ট্রি খুব একটা বুঝি না, কিন্তু আমাদের একটা কোর্স ছিল আর্কিওলজি, সেখানে হচ্ছে পাবলিক আর্কিওলজি নামক একটা বিষয়ের উপরে জানলাম, যেখানে হচ্ছে একটা মৃত বস্তু আমি একটা দেয়াল ঘুরে পাইলাম, ওটাকে লোকালিটির মধ্যে আমি জানিয়ে তাদেরকে জীবন্ত করতেছি। তো মানুষের ভিতর দিয়ে হচ্ছে একটা দেয়াল সে জীবন পাচ্ছে। এখন যেখানে আমার জাতি বিস্তৃত, ঠিক সেই জায়গাতে আপনি এই যে পুঁজির আলাপ, তারপরে যেখানে হচ্ছে একটা ছোট্ট একটা মানে রাষ্ট্র, আমি যদি ধরি সাউথ কোরিয়া কিংবা চায়না, দে আর ডুইং বেটার দেন আস ইন মেনি ওয়েজ। তো আমরা তো তাদের মতো হওয়ার মতো ওই ধরনের পরিস্থিতি এখন যেতে পারতেছি না, কিন্তু আপনি প্রস্তাব দিচ্ছেন যে পুঁজির মতো একটা বিশাল বিশ্ব ব্যবস্থাকে আপনি পাকড়াও করবেন ঘাট ধরে। তো হ্যাঁ, ইনশাল্লাহ করবো আমরা। কিন্তু ওই যে পাবলিক আর্কিওলজির মধ্যে যেমন তারা হচ্ছে লোকালিটিকে জানায়, বা হচ্ছে এখন আমরা মিউজিয়াম বানাচ্ছি, আমরা এগুলোকে আবার সবার মাঝে জাগিয়ে তোলার চেষ্টা করতেছি। এখন এই নলেজগুলো এগুলো তো কনসেপচুয়াল নলেজ এবং খুবই অ্যাবস্ট্রাক্ট। আপনি রাষ্ট্র কি আমরা এখানেই আমরা বুঝতেছি না। তারপর বিশ্ববিদ্যালয়ের বাইরে গেলে গ্রামগঞ্জ, তো সেটা অন্য দূরের কথা। তো রাষ্ট্রে আপনি বুঝাইতে পারতেছেন না, তারপরে পুঁজির কথা তো বহু পরের বিষয়। এই জিনিসটাকে আপনি কিভাবে মানুষের মধ্যে আলাপটাকে জীবন্ত করবেন, এটা কি কোনো আসলে ওয়ে আছে? কারণ কিন্তু আমরা বারবার এগুলোই চিন্তা করতেছি। আমি কিন্তু আমি পারি না, এটা বড় একটা মুশকিল। আমি 2023 সালে বই লিখেছিলাম মানববিজ্ঞান, আর আমরা 2024 সালে মানববিজ্ঞান করে দিই, পারি না কি বলতে পারি। ঠিক আছে না? আমরা তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা তো করি, বা আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে তো অনেক কিছু শিখি। আমি আপনাকে কিছু কনসেপচুয়াল ধারণা এখানে দিয়েছি, যেহেতু ছাত্ররা, আমি কি কৃষকের কাছে গিয়ে কি এভাবে কথা বলি? নিশ্চয়ই বলতে হবে। আমাদের খুব বড় একটা আন্দোলন আছে, নয় কৃষি আন্দোলন, প্রায় 3 লাখ কৃষক আছে। আমি যখন কৃষকের সঙ্গে কথা বলি তখন আমি এই ভাষায় কথা বলি না, কিন্তু আমাদের সকল ভাষাতে কথাবার্তা শিখতে হবে। এটা যেহেতু আমাদের বাস্তবতা। আপনার সঙ্গে কথা বলতে যেমন শিখতে হবে, ঠিক তেমনি সাধারণ কৃষক যে কার্ল মার্কস পড়ে নেই, যে পুঁজি পড়ে নেই, কিংবা যে কোনো ইকোলজিক্যাল ডকুমেন্ট পড়ে নেই, তাকে তার ভাষাতে বুঝে আপনি ঠিকই বুঝে। কিন্তু আল্লাহ খলিফা তার পাঠাচ্ছে বীজ দেওয়া নিষিদ্ধ তোমার, যে তুমি মায়ের পেট থেকে যখন আসছো তোমার পিঠে কি পিচকারি ছিল, বীজ দিবা শুনে না তো, আর তুমি যখন আসছিলে এটা আল্লাহ তো সবচেয়ে ভালো কৃষক, ওই দেখো বন কি করে তৈরি করছে। তাই আপনি তাকে তো তার ভাষায় দিয়ে শেখাবেন। আপনি তো সেগুলার যে সমস্যাটা, তারা তো এই যে বাইনারির মধ্যে তারা থাকে, ধর্ম বনাম সেকুলার, এটা তো মারাত্মক রকম ক্ষতি করছে। এখান থেকে বেরিয়ে আসতে করতেন, তাহলে আমার কথা তারা বের করতে পারে। তাহলে আমরা এখন বলছি যে শিক্ষা, আজকে তুমি এখানে বসে আছি, খেয়াল করেন, আপনি দেখেছেন এই যে আর্কিটেকচার কোথায় বসে আছে, গোয়ার মধ্যে বসে আছে। এটা কি একটা ট্রপিক্যাল দেশে কি থাকা উচিত ছিল? আমাদের যে পরিবেশ সমস্ত কিছু, এটা তো ছাত্র হিসেবে আর্কিওলজি যদি হতে না, এটা কি এটা তো আর্কিটেকচার যদি হতো, ওতে একটু কোনো আর্কিটেকচার কেমন হয়? এগুলো তো প্রশ্নের বিষয়। ফলে স্মৃতিটা হচ্ছে কেন? স্মৃতিটা হচ্ছে ধারাবাহিকতা। যেহেতু জ্ঞান সবসময় প্রবাহিত হয় জীবিত মানুষের মধ্যে, বই কিন্তু আপনাকে জ্ঞান দেয়, আপনাকে টিচার। কিন্তু আমি যদি বলি, গ্রামে যখন যাবেন, আমাকে যখন লোকে গরু বলবে, আপনি আবার তো হাসবেন একটু আমার, হ্যাঁ গরু পড়া মাদার সাহেব গরু হয়ে গেছে। আরে ভাই, আপনি কি গরু নিয়ে বসে আছেন এখানে? আপনার তো টিচার আছে, ওরও টিচার আছে। তো সেজন্য বলছি আমরা যে শেখার ব্যাপারটা এটা একটা কালেক্টিভ ব্যাপার, এবং সেই শেখার ক্ষেত্রে স্মৃতি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এটা কালেক্টিভ। এই কথাটা কেন বলছে, তার একটা পেছনের কথা আছে। পেছনের কথা হচ্ছে প্ল্যাটোর একটা খুব গুরুত্বপূর্ণ একটা দাবি ছিল যে সক্রেটিস কোনোদিন বই লেখেন, বই একটা টেকনোলজি, তিনি কোনো বই লেখেন। কেন বই লেখেন? বই লেখেন না, সক্রেটিস ভয় পেয়েছিলেন যে বই যদি আসে স্মৃতি নষ্ট হয়ে যাবে। এই যে স্মৃতি চর্চা করা, স্মৃতির চর্চা করার মানেটা কি? আপনার যে বিকাশটা, আপনাকে যে বৃত্তি নিয়ে মায়ের পেট থেকে আপনি এসেছেন, এই বৃত্তিটা আপনি নষ্ট করে ফেলছেন। আপনার যে কল্পনা করার বৃত্তি নিয়ে আপনি এসেছেন, এই বৃত্তি আপনি হারিয়ে ফেলছেন। বিজ্ঞান বলুন, যে কোনো কিছু বলুন, কল্পনা ছাড়া কোনো আবিষ্কার করা যায় না। আমাদের টমাস কুহনের স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন আপনি দেখেছেন, সেখানে দাবিটা চাইছেন যেটাকে লজিক্যালি আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান, তা না।
এর পেছনে কল্পনা ছিল, এর পেছনে বিভিন্ন সামাজিক আপনি কি বলে যোগাযোগগুলো ছিল, এর পেছনে অতীতের জ্ঞান কাণ্ড ছিল। ফলে এই মধ্য দিয়েই কিন্তু মানুষ তার নতুন জ্ঞান প্রজ্ঞার জগৎ আবিষ্কার করে এবং নতুন বলে ভাবে পৃথিবীকে বোঝাতে সে চেষ্টা করে। আজকে সারা পৃথিবীতে প্রধান যে সংকটটা আমরা সকলে আলোচনা করি সেটা হতে পারে আমরা গ্রহীয় সংকট, প্ল্যানেটারি ক্রাইসিস। এই পুরো প্ল্যানেটটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে। ফলে এই যে ব্যাপারটা এসে গেছে, এই ব্যাপারটা এসে যাবার কারণে অনেক কিছু আজকে এনভায়রনমেন্টের সঙ্গে পলিটিক্যাল ইকোনমির সম্পর্ক, আজকে আমাদের কর্তাসত্তা, আমাদের পলিটিক্যাল যে সাবজেক্টিভিটি তার সঙ্গে ইকোনমির সম্পর্ক, অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে আমার কর্তাসত্তার সম্পর্ক, আপনার সার্ভেলেন্সের সঙ্গে আমার সাবজেক্টিভির সম্পর্ক, এগুলো নতুন পলিটিক্যাল এরিয়া যেটা সম্পর্কে তরুণদের জানতে হবে এবং তাদেরকে মীমাংসা করতে হবে। আমরা কিভাবে সার্ভেলেন্স থেকে মুক্ত থাকবো, আমরা কি করে নতুন একটা সমাজ গঠন করবো যেটা আসলে সত্যিকার অর্থে সামাজিক। আমাদের পুরনো চিন্তা নিয়ে বহন করলে পুরনো চিন্তা নিয়ে হতে পারবে না। তা আমার যদি কোনো আদৌ কোনো ভূমিকা থাকে, আমি জানি না আছে কিনা আদৌ, আমি অতি ক্ষুদ্র একটা মানুষ, আমি শুধু আপনাদের চিন্তাটাকে একটু নাড়া দিতে চাই, একটু যেন নতুন করে আমরা ভাবতে পারি। এবং সেই নাড়া যদি আমরা দিতে পারি, আমি বিশ্বাস করি যে আমরা একটা অদ্ভুতভাব রাষ্ট্র অ্যাবস্ট্রাক্ট জিনিস না, রাষ্ট্র আমার মধ্যে আপনার মধ্যে আছে। যেমন প্রজা তেমনই আমরা, যেমন তেমনি কিন্তু রাষ্ট্রের মধ্যে বাইরে দেখবার দরকার নেই, নিজের দিকে তাকালে বুঝবে যে আমাদের মধ্যে কি ধরনের চিন্তা কাজ করে। ফলে রাষ্ট্রের মধ্যে তারই প্রতিফলন, কোনো কিছু হয় না। কারণ আমরা আইন এবং কি রাষ্ট্র বা গঠনতন্ত্রের সম্পর্ক, আইন এবং রাজনীতির সম্পর্ক অস্পষ্ট। এটা তো 5ই অগাস্টের আগে আমার নিজেরও ধারণা ছিল যে গণ অভ্যুত্থান হলে, গণ অভ্যুত্থান জনগণ সার্বভৌমতায় যখন হাজির হয়ে যায়, সে তখন ফরমান দিয়ে, আদেশ দিয়ে সে কিন্তু রাষ্ট্র চালাতে পারে। তার নতুন সংবিধান দরকার পড়ে, তাকে একজন পুরনো চুপ্পুকে প্রেসিডেন্ট রাখার কোনো দরকার নেই। কিন্তু যারা এটা ঢুকিয়েছিলেন, আপনি বলতে পারেন ষড়যন্ত্র হতে পারে, হয়তো ছিল ষড়যন্ত্র করেছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা ডমিনেন্ট আইডিয়া ছিল না যে গণ অভ্যুত্থান মানে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণ যখন নিজে বর্তমান হয়, নিজে হাজির হয়, এটা কি গণতন্ত্র? গণতন্ত্র কিন্তু আমরা নির্বাচনকে গণতন্ত্র বলেন। নির্বাচন যে সরকার নির্বাচন পদ্ধতি বরাদ্দ হতে পারে, এটা কিন্তু রাষ্ট্র গঠন করার সম্ভব। তো তরুণরা তো পরিষ্কার ছিল না, এটা তো চিন্তার অভাব। তো তার চিন্তার অভাবটাই কিন্তু আজকে কি সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের রূপ নিয়ে পার্থক্য থেকে ছিল। আমার চিন্তা যদি ভালো থাকতো তাহলে আমি ডেফিনেটলি ওই দিনে বলতাম, নাহিদরা বলুন কি মাহফুজরা বলতেন যে আমরা আজ থেকে বিপ্লব করেছি, ক্ষমতা আমরা গ্রহণ করি না, আজকে থেকে আমাদের ফরমানে দেশ চলবে। আপনি কি মনে করেন দেশকে তো দাঁড়িয়ে কে পারে? দেশ তাদের কাছে শুরু করতে। এখন তারা উপদেষ্টা সরকারের সম্বন্ধে কি হয়েছে, ওই যে শেখ হাসিনা সংবিধানের অধীনে একজন উপদেষ্টা। ফলে চিন্তা 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 কল্পনা বৃত্তি, এটার বিকাশ আমরা এগিয়ে। অসংখ্য ধন্যবাদ।